আর স্ট্রোক তো অস্বাভাবিক। এটা প্রাতিষ্ঠানিক খুন, এই খুনের জন্য রাজ্য সরকার দায়ী, এই খুনের দ্বারা রাজ্য সরকারকে নিতে হবে। মানে আমি মৃত্যুর জন্য সম্পূর্ণভাবেই মুখ্যমন্ত্রীকে দায়ী করবো বা তৃণমূল দলটাকে দায়ী করবো, কারণ এদের চৌর্যবৃত্তির কারণেই কিন্তু এতগুলো লোকের চাকরি গেছে। এর দিনে পরবর্তী প্রজন্ম আমাকে প্রশ্ন করবে, রাজা তোর কাপড় কোথায়? মৃত্যুর জন্য তো রাষ্ট্র ব্যবস্থা দায়ী, রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার একটা অর্গানাইজ ক্রাইম করেছে, অর্গানাইজ ক্রাইম করার ফলেই ব্রেন স্ট্রোক হয়ে সংসার। এখানে আতঙ্কগ্রস্ত হয়ে টেনশনেতে স্ট্রোক হয়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক ধারণা। আমার তো মনে হচ্ছে যে একজন দুজন কেন, এটা যদি ছয় ছয় হাজার হাজার ছেলে মেয়ের হতো অস্বাভাবিক হওয়ার কিছু চলে। কারণ এই মৃত্যুর দায় সরকারকে নিতে হবে। তথ্য প্রমাণ লোপাট করে দাও। এই তথ্য প্রমাণ লোপাট করার জন্য পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তার পরিবারকে সেভাবে না জানিয়ে বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমাদের সহকর্মী ভাই বন্ধুরা, যোগ্য চাকরিয়ারা প্রার্থী যারা আছে, তারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে এর একটা ভিত করার জন্য। আর এক্ষেত্রে পুলিশ বিরুদ্ধে অভিযোগ করছে সুবল শরণের মৃতদেহ পরিবারকে না জানিয়ে তাড়াতাড়ি সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আন্দোলনকারীদের একাংশ অভিযোগ করছে। ডেফিনেটলি আন্দোলনকারীদের আমাদের সহকর্মী ভাই বন্ধু সুমন বিশ্বাস এবং তার টিম ঝাঁপিয়ে পড়ে যাতে পুলিশের ডেড বডি নিয়ে গিয়ে না সঙ্গে সঙ্গে সৎকার করতে পারে। কেন এই চাটুদার চটিচাটা পুলিশের কাজই হচ্ছে সরকারকে সমর্থন করা, সরকারের দুর্নীতিকে আড়াল করা এবং যাতে করে সুবিচার না পায় সমস্ত তথ্য লোপাট করে দেওয়া। আপনারা সাধারণ দেখেছেন, আরজি করের কাণ্ড দেখেছেন, আপনারা পার্কস্ট্রিট কাণ্ড দেখেছেন, আপনারা কামদুনি দেখেছেন, সব ক্ষেত্রেই একই ব্যবস্থা। মৃতদেহ সুবল শরণের মৃতদেহ গোপনে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ পরিবারকে না জানিয়ে, সেই অভিযোগ করছেন আন্দোলনকারীরা। কিভাবে দেখছেন বিষয়টা? এটা একই ব্যাপার। এই আরজি করে যে ঘটনা ঘটেছে সেটাও ওই তাদের দুর্নীতির কারণেই মেয়েটার মৃত্যু ঘটেছে এবং সেইটা ধামাচাপা দেওয়ার জন্যই তার সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছে। এমনকি তার বাবা মার কাছে মৃতদেহটা পর্যন্ত দেওয়া হয়নি, পোস্টমর্টম যে করা হচ্ছে সেটাও তার বাবা মাকে জানানো হয়নি। এই একই ব্যাপার, এটা ধামাচাপা হয়েছে এবং এতেও তাই ঘটনা ঘটেছে। সিঙ্গুরেতেও ওই একই ঘটনা ঘটেছে, একটি মেয়েকে নার্সকে রেপ করা হয়েছে, তার মৃতদেহটা পোস্টমর্টম করতে বলেছিলেন, তার পরিবার চেয়েছিল যে কমান্ড হসপিটালে বা এইমসে করা হোক, তা না করে গোপনে পোস্টমর্টম করা হয়েছে। এই একই কাণ্ড, একই অপরাধমূলক কাজ। কারণ এরা অপরাধ জগতের লোক, এরা যোগই হচ্ছে অন্ধকার জগতের লোক। পুরো তৃণমূল পার্টিটাই হচ্ছে অন্ধকার জগতের। আমি যতদিন বেঁচে আছি কারো চাকরি যাবে না। আমার কাছে ABCDE প্ল্যান আছে। কোথায় গেল আপনার প্ল্যান? আপনি ইন্ডোরে ডেকে ABCD প্ল্যান দেখালেন, ডি ফর ডেথ, ডি ফর ডেটটাই আস্তে আস্তে আরো আগামী দিনে বেড়ে যাবে। ই হলো না, সি হলো না, বি হলো না, এ হলো না, এখন দিদির ডি প্ল্যানটা কাজ করছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এটা ডি প্ল্যান। আপনি বলেছিলেন, কি করলেন? এদেরকে বলেন ABCD প্ল্যান আছে, আর কোর্টে গিয়ে বললেন, হুজুর আমি আপনার পায়ে ধরছি, ডিসেম্বর পর্যন্ত এদের মাইনেটা দিয়ে যান, ডিসেম্বরের পর এরা কোনো আর দাবি নিয়ে আসবে না, কেস আসবে না। এত বড় শয়তান, অমানবিক মুখ্যমন্ত্রী। আমরা ওনাকে নির্মমতা বলি। সুতরাং তার শেখানো বলি, তার MLA MP বিধায়ক পঞ্চায়েত পৌরসভার যারা কর্মী আছে চটি চাটারা, তাদের জায়গা ঠিক রাখার জন্য বিধানসভা ভোটকে ঠিক যাতে সিট পায় সেই জন্য দিদিকে তেল মেরে কথা বলবো। আমরা আগের দিন দেখেছেন পৃথিবীতে এই ধরনের রাষ্ট্রশক্তির বিকাশ পৃথিবীতে কোথাও হয়নি। সব কটা দেশেই কোনো না কোনো একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে কোনো একটা মতবাদের ভিত্তিতে বা একটা তত্ত্বের ভিত্তিতে, এবং সেখানে সৎ লোক অসৎ লোক বিরাজ করেছে, একত্রেই বিরাজ করেছে, বা তাদের কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গিও হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু এই একটা এমন দল, পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা যে তাদের 100%ই চোর, জোচ্চোর, ডাকাত, ছিনতাইকারী, মানে যত নোংরা পাপিষ্ট লোক দিয়ে পুরো দলটাই তৈরি। এর মধ্যে একটা সৎ লোক নেই এবং তাদের কোনো উদ্দেশ্যও নেই যে আমি কোনো ভালো কাজ করবো। শুধু চুরি করে বড়লোক হওয়াটাই একমাত্র 100% লোকের কাজ হচ্ছে এইটা কাজ। এবার তাদের এই অপকর্মের ফলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে চলেছে। আরো পরবর্তী কত প্রজন্ম যে ধ্বংস হবে, চাকরি যাবে, শিক্ষাটা ধ্বংস করে দিয়েছে।
চাকরি, শিক্ষা, স্বাস্থ্য সমস্তটাকেই ধ্বংস করে দিল। সুবল সোরেন বলে যে মাস্টারমশাই, আপনারা অবাক হয়ে যাবেন, ছেলেটি কি উৎসাহ, কি উদ্দীপনা। ওইখান থেকে একটা ধামসামা দলের টিম নিয়ে এসে যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযানের মিছিলে হাজির হয়েছিল এবং কি দাম্ভিকতার সাথে সে সরকারের বিরোধিতা সম্পন্ন স্লোগানগুলো দিচ্ছিল। আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম সেদিনকে দেখে, ওর কর্মচঞ্চলতা, উন্মাদনতা। সেই ছেলেকেও নিয়তি টেনে নিল শুধুমাত্র এই রাজ্য সরকারের অযোগ্যতা, চুরি, রাহাজানি এবং প্রাতিষ্ঠানিক চুরির মাধ্যমে এই ছেলে মেয়েগুলোকে আজকে মৃত্যু পদযাত্রী হতে হচ্ছে। আমরা আশা করব তার এই যে আন্দোলন ছিল যে আমরা যোগ্য, আমরা অযোগ্য নই, আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমরা যোগ্যতার বিনিময়ে চাকরি পেয়েছি। এই যে 6-7 বছর চাকরি করছি, তারা বিয়ে শাদী করেছে, বাচ্চা কাচ্চা আছে, ঘর বাড়ি করেছে, ব্যাংক লোন করেছে, তাদের কি হবে? সেই দুস্থ পরিবারের পাশে সরকার, আমরা বলি মানবিক সরকার, বলতে ঘৃণা করে, তবুও বলবো এই বর্তমান পরিস্থিতিটাকে কিভাবে সামাল দেওয়া যায়, কিভাবে তার পরিবারের পাশে রাজ্য সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আমরা বলি, তারা দাঁড়াক। আর যে টিভিতে যিনি ওদের মুখপাত্র আছেন, ড্যাশ বাচ্চা, সেই ড্যাশ বাচ্চা যেন টিভিতে এসে বলে যে এই আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলেই এই সমস্ত শিক্ষক কর্মচারীদের মৃত্যুর মুখে ঢলে পড়ছে, সে যেন তার বক্তব্যের মধ্য দিয়ে জনগণকে প্রতিশ্রুতি দেয় যে এই সোরেনের পাশে দাঁড়িয়ে তার পরিবারকে আর্থিক সাহায্য করবে এবং পরিবার একজনকে সরকারি চাকরি দেবে। সুতরাং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে রাজ্য সরকারের সদিচ্ছা এবং চুরির ফলে যে ছেলেগুলো মারা গেছে এবং যারা আগামী দিনে হয়তো মরে যাবে, কেন খবর যা আছে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, সবে পুজোর মাসটা এদিকে কোনোভাবে কেটে যাবে, তারপর তাদের মাইনে বন্ধ হয়ে যাবে। সুতরাং এই চরম অব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য, শিল্প, আপনারা জানেন গতকালও একটা হুগলিতে একটা নার্সিং ছাত্রী ধর্ষিত হয়ে খুন হয়ে গেছে, তারও এখনো কিছুই কিনারা হয়নি। কেন খুন, কি কারণ, পুলিশ বলছে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া বলতে পারবো না। আরে সে তো সরকারেরই হাতে। পুলিশ কর্মীদের স্ত্রীরা প্রেস কনফারেন্স করে বলছে যে আমাদের স্বামীদের ওপর অকথ্য গালাগালি করা হচ্ছে, এর একটা বিহিত করা হোক। আমি সেই সমস্ত মা বোনেদের বলতে চাই, অনুব্রত মণ্ডলের যে ভাষাগুলো আপনারা কি শুনেছেন? বাধ্যবাধকতা আছে তাই শোনাবো না, আমার কাছেও আছে রেকর্ড। তার বেলায় বলেছিলেন একবারও অনুব্রত মণ্ডলের কোনো শাসন হয়েছে, ব্যবস্থা হয়েছে, তার ফোনটা কোনো খুঁজে পাওয়া গেছে? আমি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সৈনিক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে বলছি, আমি চ্যালেঞ্জ করে ওই মহিলাদের বলতে চাই, আপনাদের স্বামীরা কার কার স্বামী পুলিশের কোন কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোন কোন জেলায় আছে, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। আমি বলছি যতজন মহিলা ছিলেন 2-4 জন বাদে সকলেই তৃণমূলের দুর্গা বাহিনীর মহিলা। দায়িত্ব নিয়ে বলছি, তাদের মুখগুলো আবার প্রকাশ্যে আনা হোক, অ্যাড্রেস দেওয়া হোক, আমরা খুঁজে বের করে দেবো। এসব সাজানো গল্প চলছে তৃণমূলে, এক একটা বাহিনী করে দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢালছে, সেই টাকা আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা, ডিএর টাকা, চুরির টাকা, তোলাবাজি, কাটমানি, এইসব টাকা দিয়ে শুধু ভোট ব্যাংকটাকে তৈরি করছে। নাটক হচ্ছে ভাষা আন্দোলন। অনুব্রত ভাষা নিয়ে কি হয়েছিল এর আগেও মিডিয়াকে বলেছি, ভাষা আন্দোলন মুখ করেন, অনুব্রত মণ্ডলকে ভাষা আন্দোলন মুখ করুন। আর ওই যে কি মিশ্র, ওই যে আমাদের কসবার যে মিশ্র, মনোজিৎ মিশ্র, ওকে করুন নারী সুরক্ষার মুখ। দেখবেন বাংলার মা বোনেরা আপনাকে জুতো ঝাঁটা দিয়ে মারতে আসবে। নাটক হচ্ছে, আমরা কিছু বুঝি না। বাংলা আগামী প্রজন্মগুলোকে আপনি শেষ করে দিচ্ছেন। আপনাকে বিশ্বাস করে অন্যান্য রাজনৈতিক দল অপশাসনের বিরুদ্ধে লড়িয়ে আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী করেছে, তার এই প্রতিদান লজ্জা করে না আপনার? আপনি দুর্গা বাহিনীকে বসিয়ে দিয়ে
পুলিশকে কেন গালাগালি করে তার কৈফিয়ত নিচ্ছেন? ৭৯তম স্বাধীনতা যখন আমরা পালন করছি 15ই আগস্টের দিনে, একজন অল্প বয়স্ক শিক্ষক সে তার জীবন দিলেন। এটা কি দুঃখজনক ঘটনা, এটা কাউকে বলার মতন না, ভাষা নেই, ভাষা নেই। এই যে ভাষা, আজকের এই যে আজকে বর্তমান সরকার, যে সরকার অনেক বড় বড় কথা বলছে, তিনি বলেছিলেন যে নেতাজি ইন্ডোরে যে একটা শিক্ষকের চাকরি আমি যেতে দেব না, আমি আন্দোলন করা নারী, আমি এখনো তিনি বলছেন আমি বহু আন্দোলন করেছি। তা সেই আন্দোলনের ফল আজকে আমরা দেখতে পেয়েছি, যে নেতাজি ইন্ডোরে বলেছিলেন একজন শিক্ষকের জীবন আমার যাবে না, কিন্তু আজকের এই স্বাধীনতার প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি যে একজন সুশিক্ষক আমাদের থেকে চলে গেল। মানে আমাদের শিক্ষকতার জীবনে একজন শিক্ষক কমলো আজকে। আপনারা ভাবতে পারবেন 31শে ডিসেম্বর একদম বর্ডার লাইনে আমরা দাঁড়িয়ে আছি, ওই দিনের ঘটনাটা আমরা যদি এই মুহূর্তে স্মরণ করি, কত শিক্ষক বন্ধু আমাদের জীবন থেকে চলে যাবে আমরা কিন্তু ভাবতে পারছি না। আপনারা জানেন যে 7ই সেপ্টেম্বর একটা পরীক্ষার দিন ঘোষণা হয়েছে, অনেকে কিন্তু এই পরীক্ষা দিতে পারছে না। অনেক, আমি জানি যতটুকু, যে 1800 শিক্ষক শিক্ষিকা মনে হয় তারা করতে পারেনি, কারণ অনেকে বয়সে বেড়ে গেছে, ছাড় দেয়নি, সেখানে কোনো কিন্তু ঘোষণা হয়নি যে বয়সের ছাড়টা দিতে হবে, সেটা হয়নি। এই 31শে ডিসেম্বর পর্যন্ত যারা আজকে বেতন পাচ্ছে তারা হয়তো এখনো অনুভব করতে পারছে না যে তার পরিবারটা কি করে চলবে।